এখনো অনেক সময় আছে, বেরোতে হবে। আপনি বিএনপিকে আন্ডারমাইন করেন না, বিএনপির মানে এই আন্দোলনে বিএনপির অনেক, আচ্ছা একটা কথা বলেন, আমি একটা সিম্পল একটা কথা বলি। যখন আন্দোলন চলছিল শেখ হাসিনা বারবার বলছিল না এই আন্দোলনে বিএনপি আছে, বলছে তো। বিএনপি কি বলছে? না আমরা নাই। বলছে না শেখ হাসিনা এই আন্দোলনে জামাত শিবির আছে, বলছে না? জামাত শিবির কি বলছে আমি আছি? না না, এটা মধ্যে আমরা নাই। এখন যখন আন্দোলন হয়ে গেছে, এখন বিএনপিকে বলেন আমার এত লোক আহত হয়েছে, এত লোক মারা গেছে, আমি ছিলাম। জামাতকে বলেন হ্যাঁ আমার এত লোক ছিল তো, আমরা সবই জানি ছিল। কাজেই এমন একটা আন্দোলন যেখানে নাকি আন্দোলন চলার সময় নিজের পরিচয়টা প্রকাশ করা যায় না, কারণ প্রকাশটা করলে আন্দোলনটা দুর্বল হয়ে যেত। তো সেই আন্দোলনের ক্রেডিট যদি কেউ নিজে যে নামটা বলতে পারছে সে যদি বলে আমিই করছি, 52 বছর তোমরা কিচ্ছু করতে পারো না, আমরা করে দেখাই দিলাম, এটা আসলে প্রকৃত বাস্তবতা নয়। আর মাঝখান থেকে তাও যদি বলতাম ছাত্র বলতো, এক এনজিও বলে, এক এনজিও উপদেষ্টা বলে 52 বছর কিছু করতে পারেন নাই, আমরা করছি। উনি কি করছেন বলেন তো ভাই আমারে, উনি কি করছেন বলেন? এই আন্দোলন, আমি বলি তো এই উপদেষ্টা মণ্ডলীর 80% ব্যক্তির এই আন্দোলনের সঙ্গে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিভিত্তিক কোনো ইনভলভমেন্ট ছিল না, কোনো ইনভলভমেন্ট ছিল না। ইউনূস সাহেব মনে করছেন ওনাদেরকে নিছেন, এবং ইউনূস সাহেব জীবনের সবচেয়ে বড় ভুলটা এটাই করছেন, এই যে কিছু অযোগ্য লোককে নিয়ে উপদেষ্টা বানাইছেন। ওনার জীবনে এটা হলো সবচেয়ে বড় ভুল। উনি যদি মৃত্যুর আগ মুহূর্তে বসে চিন্তা করেন যে কোন ভুলটার জন্য আমি হাউতাস করবো, সেটা হলো এই ভুল যে উনি একটা অথর্ব ক্যাবিনেট বানাইছিলেন। কারণ ওনাকে মনে রাখতে হতো তার এমন একটা ক্যাবিনেট বানাতে হতো যে ক্যাবিনেটটা হবে নর্মাল পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে অনেক বেশি শার্প, অনেক বেশি ক্যাপাবল, অনেক বেশি এনার্জেটিক। আর এটা যদি বানাইছেন এটা অথর্ব, মানে এরা একটা কাজ করার পর কিছুক্ষণ ঝিমায়। তো এটা যেহেতু হবে না রে ভাই, তো এখন যে কারণে হচ্ছে কি, এখন দেখেন সমস্যাটা কোথায়। এই এই মানে গভর্নমেন্ট যদি ভালো করতো না, একটা কথা আছে কিন্তু গ্রামে, সেটা হলো জানেন, সাফল্যের কোনো ব্যাখ্যা লাগে না। মনে করেন আপনি ভাঙাচোর একটা দল পাঠালেন বিদেশে ক্রিকেট খেলতে, এই দল জিতে আসলো, যাওয়ার আগ মুহূর্তে কিন্তু আমরা সবাই মিলে বিশ্লেষণ করছি এর বোলারটা ভালো হয় নাই, এর স্পিনার নাই, একটা ফাস্ট বোলার নাই, অথবা উইকেট কিপার ভালো মতো নড়াচড়া করে না, বডি ফিটনেস নাই, বলছি। যখন জিতে গেছে তখন কিন্তু আর কোনো ব্যাখ্যার দরকার নাই, টিম জিতে গেছে। এই গভর্নমেন্ট যদি ভালোভাবে চলতো, এই 1.5 বছর 2 বছর বিএনপি এই সমস্ত ডায়লগ কেউ পাবলিক খাইতো? কেউ খাইতো না। গভর্নমেন্ট চালাতে পারে না, যে কারণে গভর্নমেন্ট যখন চলছে, যে একটা কথা কিন্তু বলছি গুরুত্বপূর্ণ কথা, আপনি খেয়াল করছেন কিনা, আজকে দেখলাম যদি কোনো একটা পত্রিকা যে 70% বৈদেশিক বিনিয়োগ এই দেশে কমে গেছে। কারণ বিদেশিদের যখন আপনি বিনিয়োগ করতে, ডক্টর ইউনূস যায় না বিভিন্ন জায়গায়, বলে আবার এখানে বিনিয়োগ করেন, অমুক করেন, বলে তো উনি একজন ইন্টারন্যাশনাল ফিগার, বললে সবাই রাজি হয়, হ্যাঁ করবো করবো করবো। গত 6 মাসে কিছু আসছে, একটা আসছে, দেখেন একটা এক্সাম্পল দেখেন আসছে কিনা, আসে নাই। কেন আসে নাই? যারা বিনিয়োগ করবে তারা প্রথমেই জানতে চাইবে যে ওখানে কি কোনো স্টেবল গভর্নমেন্ট আছে, নাই তো। যতক্ষণ পর্যন্ত এখানে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট মানে এস্টাবলিশ না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ বিনিয়োগ করবে না, এইটাই রিয়েলিটি। যদি বিনিয়োগ না করলে আপনি এখন দেখেন মাঝখান থেকে কি হচ্ছে, বিভিন্ন কোম্পানির শ্রমিকদের বেকার হচ্ছে। গত 6 মাসে 1,42,000 শ্রমিক বেকার হয়েছে, এটা আজকে পড়লাম একটা পত্রিকায়। তো কি কারণে বেকার হয়েছে? কারণ এটা হয় স্বাভাবিক, কারণ ম্যাক্সিমাম কোম্পানি তো আওয়ামী লীগ দখল করে বসে আছিল, ওরা তো পলাইছে। এখন পলানোর পরে এগুলি কি হবে? বেকার তো হবেই। এইটা নিয়েও সরকার কিন্তু আরেকটা মানে করতেছে, গোয়ার্তমি করতেছে, প্রয়োজন ছিল না। প্রত্যেকটা সমস্ত বড় বড় কোম্পানিগুলিকে সরকার উচিত ছিল একজনকে অ্যাডমিনিস্ট্রেটর বসাই দেওয়া। কোম্পানির যারা কর্মচারী তারা যেন টেরি না পায় আমার মালিক পলাইছে, অ্যাডমিনিস্ট্রেটর বসতো, বসে নিয়ে সে কোম্পানিটাকে চালাইতো, এবং তারা খুবভাবে খেয়াল করতো যাতে কিন্তু 1 টাকা বিদেশে পাচার না হয়। এটা করলে একটা সিস্টেম অন্যরকম হয়ে যেত। গভর্নমেন্ট কি করছে? থামাই দিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে তাহলে এলসি খুলবেন কেমনি করে, রপ্তানি কেমনি করে করবেন? পারবেন না তো। তো এইগুলো জানেন, শোনেন, একটা গ্রামে একটা কথা আছে ভাই, আপনি জিত কইরা মানে এই গ্রাম খুবই অস্থির কথা বললাম না, জিত করে হয় না। যদি এই সরকার তার নিরপেক্ষতা হারায়, তাহলে তো এই সরকার ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না। 2টা কারণে পারবে না, আমি বলি আপনাকে কি কারণটা। 1 নম্বর কারণটা হলো গিয়া
যে আমরা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের কনসেপ্ট কি মিন করি, কি বুঝি? তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের কনসেপ্টটা হলো যারা নির্বাচনের সময় সরকার পরিচালনা করবেন তারা নির্বাচনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অংশ নেবেন না। এটা হলো এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের মূল কনসেপ্ট, তাই না? তো এখন এটা নাম আপনি যাই রাখেন না কেন, অন্তর্বর্তী বলে না যাই বলেন, আমরা কিন্তু এই অর্থেই ভেবে নিচ্ছি যে এরা নির্বাচনটা কন্ডাক্ট করবে, কারণ এরা নির্বাচনে কেউ অংশ নেবেন না। ডক্টর ইউনূস নিজেও বারবার বলেছেন ওনার কোনো নির্বাচনে অংশ নেওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই। আবার দেখেন পঞ্চদশ সংশোধনী নিয়ে যে হাইকোর্টে যে রায়টা সর্বশেষ যেটা হলো, এটা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু আবার চালু হয়ে গেছে। আপনি তো এর আগে সংবিধান সংশোধন করতে পারতেছেন না, তো গায়ের জোরে করলে তো হবে না ভাই, হবে না তো, এটা পারতেছেন না। তাহলে ইলেকশনটা কিন্তু এই সংবিধানের আলোকেই হবে। এখন সেখানে যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের যে ফরম্যাটটা এখন আছে, সংবিধান যেটা বলতেছে আছে, তো সেই আলোকেও তো একটা নির্দলীয় সরকার থাকতে হবে, যার কেউ ইলেকশন করতে পারবে না। এখন আমাদের যে ক্যাবিনেটটা, সরকারের ডেফিনেশনটা কি? যারা ক্যাবিনেটে আছে তাদেরকে তো আমি সরকারের পার্ট মনে করব। তারা কি ইলেকশনের কথা ভাবছে না, ইলেকশনের আয়োজন করছে না, ইলেকশন করবে বলে এলাকায় জানান দিচ্ছে না? আপনি খবর নিয়ে দেখেন, যান না বাড়ির কাছে আছে কুমিল্লা মুরাদনগর, যান না ওখানে যে দেখেন আসিফ মাহমুদের জন্য ওর বাবা, ওর পরিবারের লোকজন, ওখানে ওনার লোকজন সবাই মিলে মিটিং মিছিল করছে কিনা দেখেন। যে সবাই তো জানে যে এই লোকগুলি ইলেকশন করবে, তো আপনি ইলেকশন কীভাবে করবেন যদি আপনি গভর্নমেন্টে থাকেন? এখন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া উনিও সেটা স্ট্যাটাস দিয়েছেন কালকে, সেটা হলো যে যদি কেউ নির্বাচন করে তাহলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই করবে, এই তো বলেছে। খুব ভালো কথা। কারণ আমি যদি পাল্টা প্রশ্ন করি, কবে পদত্যাগ করবে? যেদিন উনি সাবমিশন করবেন আপনার মনোনয়নপত্র, ওই দিন আপনি এর আগ পর্যন্ত হোমওয়ার্ক করবেন, করে যেদিন আপনি মানে এর আগ পর্যন্ত হাল বাইলেন, যেদিন বীজ বপন করবেন ওই দিনে আপনি প্যান্ট শার্ট খুইলা লুঙ্গি পরে বললেন যে আমি কৃষক। এটা তো হবে না, এটা তো হবে না। যদি আপনাকে আগের থেকে বুঝতে হবে যে আপনি করবেন কি করবেন না। তো এই অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা আমি মনে করি এটা খুবই বিবেচনায় নেওয়া উচিত এই সরকারের, বিশেষ করে সরকার প্রধানের। এবং আমি এটাও মনে করি সরকার প্রধানের উচিত হবে এসে এই তিনজনকে বলা, তোমরা যদি ইলেকশন করো তাহলে তোমরা রিজাইন করো। তিনজনকে বলা উচিত আমি মনে করি, কারণ ইন দ্য মিন টাইম তার দাদা কিন্তু ওই অবস্থাটা হারিয়েছেন। দেখেন শারজিস আলম কিছুদিন আগে এই নভেম্বরে উনি বলেছিলেন যে এই নাগরিক কমিটি এরা কোনো রাজনৈতিক দল হবে না, রাজনৈতিক শক্তি হবে, এবং দল এবং শক্তির পার্থক্য উনি ডিফাইন করছেন ওখানে ওই দিন। তো গতকালকে আক্তার সাহেব কি বললেন? উনি বলছেন যে ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দল হচ্ছে এবং 100 জনের কাছে নামের প্রস্তাব পাইছে। তো দল তো হচ্ছে, একজন মুখ্য সংগঠক, একজন সদস্য সচিব। তো এই যে দুই যে ভিন্ন কথা, এতে কিন্তু আমার কোনো আপত্তি নাই। আপত্তি নাই কারণে কি, গতকালকে আমি যা বলছি এর মধ্যে আমার কিছু জ্ঞান প্রাপ্তি ঘটতেও পারে, সে কারণে আমার নতুন জ্ঞান থেকে নতুন বক্তব্য আসতেও পারে, সমস্যা নাই। কিন্তু এই কথার মাধ্যমে কি হচ্ছে যে তাহলে একটা পলিটিক্যাল পার্টি হচ্ছে, এবং তাহলে নাগরিক কমিটি আবার সার্ভিস কিন্তু আগেও বলেছে যে 27 থেকে 28-এর যে বয়স যাদের কম তারা হলো ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আর এরপরের থেকে এরপরেরগুলি হবে নাগরিক কমিটি। আর তারপরে আরেকটা গ্রুপ কি আছে যারা ভাগ্যবান, তারা হবে উপদেষ্টা। 3 জন ভাগ্যবান 3 জনকে পাওয়া গেছে, তারা উপদেষ্টা হয়েছে। তো আলটিমেটলি সবাই তো সবাই তো এক ঘরের বাসিন্দারা, সবাই নীতিগতভাবে আলোচনা, এবং এরা যে দাবিগুলি করে ওই দাবিটা ওখানে রিফ্লেক্ট হয়, ওখানে ইকো হয়, আমরা দেখছি। তো কোনো সমস্যা তো নাই, এটা আমার কিন্তু কোনো আপত্তি নাই। বাট এই যে মাঝখানে হঠাৎ করে দেখলাম আসিফ একদিন বলতেছে যে আমি এখন আর বৈষম্যবিরোধী ছাত্রতে নাই। এটা আমার কাছে মনে হয়েছে ওর এই যাবৎ সবচেয়ে দুর্বল একটা বক্তব্য। নাই কেন বাবা? তুমি তো আসল ওইটা, তোমার তো আসল পরিচয় তুমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, আর এটা তো খুবই ক্ষণস্থায়ী একটা পরিচয়, অল্প সময়ের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের নামই তো অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? তো অন্তর্বর্তীকালীন জন্য যে দায়িত্ব তুমি পেয়েছো এইটাই প্রধান হইতে পারে, এটা তো হয় না, ওইটাই তোমার পরিচয়। যে কারণে আমি এখন যেটা মনে করি যে ওনারা ধীরে ধীরে খোলস ছেড়িয়ে বেরিয়ে আসছেন, এটা অতি উত্তম একটা মানে আপনার মনে করি পরিবর্তন। এইভাবেই ওনাদের অগ্রসর হওয়া উচিত। জি, এবং যে পলিটিক্যাল পার্টি হচ্ছে, আমি এই পলিটিক্যাল পার্টির জন্য আমি তো এটা খুব সম্ভাবনা আমার পলিটিক্যাল পার্টি মনে করি।